দুই দলে কিন্তু পজিশন ধরে রেখে খেলে, মানে দুই দলের পজিশন ইউজুয়ালি 60%-এর আশেপাশে থাকে অন্যান্য ম্যাচে। তো আজকের ম্যাচে আমার কাছে প্রথম থেকে মনে হচ্ছিল, যেহেতু আর্জেন্টিনার যেই এনার্জি লেভেল বা বয়সের একটা ব্যাপার বলি, ফিটনেসের লেভেল, এবং তারা কিন্তু অনেকগুলো ম্যাচ 90 মিনিটস প্লাস খেলে আসতেছে, 120 মিনিট খেলে আসতে হয়েছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে স্পেনের বল পজিশন বেশি থাকার কথাই ছিল, এবং আর্জেন্টিনা একটু মিড ব্লক লোকে চলে আসবে, কিন্তু স্টিল যখন তারা বল উইন করছিল তখন তারা কিন্তু প্রোগ্রেস করতে পারছিল না। সো এই জায়গায় আমার মনে হচ্ছে যে তারা যে লং বল, গোলকিপার থেকে লং বল, সেন্টার ব্যাক থেকে লং বল, কারণ হলো স্পেনের যে কাউন্টার প্রেস, এই কাউন্টার প্রেসের এগেনস্টে আসলে আর্জেন্টিনার পক্ষে এমন কোয়ালিটি নাই যে তারা বলটা বের করতে পারবে। এবং এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে পারেদের যদি থাকতো তাহলে সে সেন্টার ব্যাকদের সামনে থাকলে এই এনজো এবং ম্যাকঅ্যালিস্টার আরেকটু সামনে থাকতে পারতো হাফ স্পেসগুলোতে, কিন্তু যেহেতু পারেদেস নাই, ম্যাকঅ্যালিস্টারের পিছনে এনজো এখন একা হয়ে গেছে। সো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা প্রথম। আমার কাছে অনেক প্রশ্ন আছে, প্রথম প্রশ্নটা আগে করি। প্লিজ বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সেটা হচ্ছে লং বল যে আর্জেন্টিনা খেলবে, আর্জেন্টিনা যে বের হতে পারবে না স্পেনের এই প্রেসের এগেনস্টে, সেটা কি শুরুতেই স্কালোনি ভেবে নিয়েছিলেন বা বুঝে নিয়েছিলেন, সে কারণে নিকোকে খেলানো? আমার মনে হয় না। আমার মনে হয় যে নিকোকে নামানোর অন্যতম একটা উদ্দেশ্য হতে পারে লামিন ইয়ামালের সাথে ডাবল ডিফেন্ডিং। সো এই জন্য হতে পারে নিকো উইলিয়ামসকে নামানো, নিকো গঞ্জালেসকে নামানো, যাতে করে ওইদিকে টালিয়াফিকের জন্য একা না হয়ে যায়। আর আরেকটা জিনিস হলো যে যখন আপনি রেড কার্ড খেয়ে গেলেন, আমরা যদি এখন গোলের অংশে চলে আসি, গোলটা যে হলো, এবং টু বি অনেস্ট আর্জেন্টিনা কিন্তু 90 মিনিটসের মধ্যে গোল খেয়ে মানে হেরে যেতে পারতো। স্পেন যে পরিমাণ চান্স ক্রিয়েট করেছিল বক্সের ভিতরে, 6 ইয়ার্সের ভিতর থেকে হেড করছে গোলকিপার বরাবর বা বাইরে। সো আমার মনে হচ্ছে স্পেন বরং হতাশ হয়ে যাওয়ার কথা ছিল যে তারা কেন গোল স্কোর করতে পারছে না 90 মিনিটসের ভিতরে। বাট ইন দ্যাট কেস আমার কাছে মনে হচ্ছে যে যেটা আমরা আগেও বলছিলাম, স্পেন যদি তাদের খেলার স্টাইল বা প্লেইং স্টাইল, যেটা নাবিল ভাবে বলছিলেন শোতে, যে তারা যদি তাদের প্লেইং স্টাইল বা বিলিফটা না চেঞ্জ করে তাহলে আর্জেন্টিনার জন্য ডিফিকাল্ট, এবং তারা কিন্তু তাই করছিল। ইভেন গোল হওয়ার পরেও তারা কিন্তু সেই স্টাইল থেকে চেঞ্জ হয়ে আসে না। আমরা যদি গোলটা দেখতে চাই, যে গোলটা আলটিমেটলি 106 মিনিটের সময় গোলটা কনসিড করলো, ততক্ষণ অলরেডি তারা রেড কার্ড হয়ে গেছে। দ্যাট মিনস তারা 10 জনের দলে পরিণত হয়েছে। সো আমরা যদি খেয়াল করি যে শুরুতে আর্জেন্টিনা যখন খেলছিল, এখানে নীল দলটা আর্জেন্টিনা এসেছে, তারা 4-4-2-তে একদম লো ব্লক বা মিড ব্লকে সময় ছিল। এখন যখন রেড কার্ড হয়ে গেল তখন কিন্তু আর 4-4-2 তারা খেলতে পারছে না, একটা প্লেয়ার আউট। সো আলটিমেটলি তখন যেটা হয়েছে, তারা 5-4-1-এ ডিফেন্ড করা শুরু করেছে। সো একজন সেন্টার ব্যাক নামিয়েছে, এবং নামানোর পরে আলটিমেটলি তারা যেটা করেছে যে তারা 5 ব্যাকে গিয়েছে। এখন 5 ব্যাকে যাওয়ার পরে ইট লুক 5-3-1, যেহেতু একটা প্লেয়ার আউট, লেটস আমি একটা প্লেয়ারকে আউট করে দিচ্ছি, এটা আমি ডিলিটও করে দিতে পারি। সো 5-3-1-এ যেটা হয়, একটা সমস্যা হয় বা একটা চ্যালেঞ্জ থাকে, সেটা হলো যে এই উইথটা কাভার করাটা ডিফিকাল্ট। ধরেন যে এখন বল যদি এখান থেকে সাইডে যায়, তাহলে এই 3 জন প্লেয়ারের পক্ষে পুরোটা এখানে চলে যাওয়াটা একটু ডিফিকাল্ট। এটা রিকোয়ার করবে হলো আপনার অনেক হার্ড ওয়ার্ক। সো আমরা যদি গোলটা দেখি, গোলে এই জায়গাটার একটা ভূমিকা রয়েছে। সরাসরি গোলেই চলে যাচ্ছি। বলটা যখন যাচ্ছে তখন আর্জেন্টিনা ডিফেন্ড করছে 5-3-2, 105 মিনিট, মানে এক্সট্রা টাইমের সেকেন্ড পার্ট শুরু হয়েছে 5-3-1, 5-3-2 তো আর নাই, 5-3-1। এক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হলো, আমরা আর্জেন্টিনার আগের ম্যাচগুলোতে দেখেছি যখন অপোনেন্ট টিম খুব লো ব্লকে চলে আসছে, তখন তারা এই কাজটা করতো, ক্রস করতো হাফ স্পেস থেকে। এই ক্রসটাও কিন্তু এসেছে হাফ স্পেস থেকে। আপনি যদি দেখেন এখানে সম্ভবত পোরো ছিল, সেই সম্ভবত ক্রসটা করেছে। সো আমরা এখন অন্য অ্যাঙ্গেল থেকে যদি দেখি যে কী কী জিনিস আসলে এখানে কাজ করে, প্রথমত হলো যে এখানে লামিন ইয়ামাল যেহেতু রয়েছে, দ্যাট ইজ ওয়াই ম্যাকঅ্যালিস্টার, এই যে 5-3 যে 3 জন মিডফিল্ডার, তার মধ্যে একজন ম্যাকঅ্যালিস্টার, তাকে এখানে চলে যেতে হয়েছে। যেটা আগের দিন মনে হচ্ছে ইংল্যান্ডের সাথে ম্যাচে মেসি করেছিল, মেসির জন্য অ্যান্ডারসন বের হয়ে আসছিল, এনজো ফার্নান্দেজ ফাঁকা হয়ে গেছিলো, সেম জিনিস, ব্যাক পাস, ইজি ক্রস, নো প্রেশার অন দ্য বল। আর আরেকটা জিনিস অবশ্যই এই পাশে ছিল, সেটা হলো মলিনা। আগের দিন ইংল্যান্ডের সাথে ম্যাচে মলিনার কারণে কিন্তু গোল কনসিড করেছিল গর্ডন। সেম জিনিস যদি দেখেন, এখানে কিন্তু উইলিয়ামস রান করছে, সে দেখেছে নিকো উইলিয়ামস আসছে, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে বডি পজিশনিং, তাকে এখানে তার হেড উইন করাটা জরুরি না, এখানে তার নিকো উইলিয়ামসের রানটাকে থামানোটা হলো মোর ইম্পর্টেন্ট, যাতে করে নিকো উইলিয়ামস এখানে ঢুকতে না পারে, মার্টিনেজ যেন বের হয়ে আসতে পারে। এবং এখানে মলিনা এবং মার্টিনেজের মধ্যে বলটা কিন্তু অনেকখানি মানে আমরা যেটা বলি যে একটু লোপ্পা বল বা আমরা যে ফ্লোটেড ক্রস বলি, তো এইখানে কিন্তু মার্টিনেজ আসলে বের হয়ে আসার সুযোগ ছিল। আমার কাছে মনে হচ্ছে মার্টিনেজের উচিত ছিল জায়গায় বের হয়ে আসা, মোর কনফিডেন্টলি কমিউনিকেটিং উইথ মলিনা। এখানে তো একটা অ্যাঙ্গেল থেকে দেখলাম, আরেকটা অ্যাঙ্গেল যেটা হলো অ্যাকচুয়ালি গোলটা হওয়ার পিছনের কারণ, মানে সব কিছু আপনি মিস করে যাওয়ার পরেও আপনি গোলটা থামাতে পারতেন। আপনি যদি দেখেন এখানে ফেরান তোরেস আছে, যে কিনা গোল স্কোরার, এখানে ছিল সিমিওনে 5-3-এর একজন মিডফিল্ডার, তাকে ফলো করার কথা, এবং সিমিওনে এই জায়গায় আসছেও। আসার পরে যখন ক্রসটা হয়েছে, ফেরান তোরেস মেক্স দ্য রান ফর দ্য রিবাউন্ড শট, এবং সিমিওনে দাঁড়িয়ে আছে। কেন সিমিওনে দাঁড়িয়ে আছে আমরা যদি একটু দেখি, দেখবেন সে পর্যন্ত গেছে, যাওয়ার পরে এই সময় যখন ক্রসটা হয়েছে তখন কিছু একটা সে ফিল করছিল তার পায়ে, বুটে হোক বা সামথিং, কিছু একটা সে ফিল করছিল, সে থামিয়ে তার পাটা, অনেক সময় হয় না আপনি আনকমফোর্টেবল ফিল করেন, লেটস আপনার পায়ে হয়তো কিছু ঢুকে গেছে বা বুটের ভিতরে কিছু ঢুকে গেছে বা বুট হলো লুজ হয়ে গেছে, ইজ ইট দ্য রাইট টাইম টু
মানে ঠিক করার, আপনাকে তো আগে প্লেয়ারকে ফলো করতে হবে। বল তো বক্সে ঢুকছে, বল গোল হতে পারে, আপনি আগে শেষ করেন, শেষ করার পর আপনি রেফারের কাছে হাত তুলে আপনি বুট ঠিক করবেন না কি করবেন, বা বুট খুলে ফেলবেন, হোয়াট এভার ইউ ডু। কিন্তু এই জায়গাতে যখন এরকম হচ্ছে তখন যদি আপনি এভাবে প্লেয়ারটাকে ছেড়ে দেন, বিশেষ করে আপনি একটা প্লেয়ার শর্ট, আপনি ম্যাচে পারছেন না, আপনি ম্যাচে স্ট্রাগল করছেন, কষ্ট করতে হচ্ছে, তখন আপনি যদি এই এফোর্টটুকু দিতে না পারেন তাহলে আপনাকে কিন্তু মানে স্পেন যে পরিমাণ অ্যাটাক করছিল আগেই তো গোল হতে পারতো, এই গোলটাই আলটিমেটলি এখানে হলো। আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে 2 সেন্টার ব্যাককে উঠিয়ে নিতে বাধ্য হয়েছে স্কালোনির সাবস্টিটিউশন নিয়েও এমিলি ভাই বলছিলেন যে সাবস্টিটিউশনগুলো প্রপার হয়নি বা ইম্প্যাক্ট রাখতে পারেনি সাবস্টিটিউশনগুলো। একই সাথে লিসান্দ্রো এবং রোমেরোকে উঠিয়ে ফেলার কারণেই তো আসলে লাউতারোকে আমরা মাঠে নামতে দেখিনি। দুজন সেন্টার ব্যাক না থাকাটা কি আসলে আর্জেন্টিনা খেলায় খুব বেশি প্রভাব ফেলেছে, নাকি যখন তারা ছিলেন তখনও তো আসলে কম্পিট করতে পারছিলেন না? আমার কাছে এটা আসলে মনে হয়নি যে দুজন সেন্টার ব্যাক থাকলে আর্জেন্টিনা অন্যরকম খেলতে পারতো, কারণ লিসান্দ্রো মার্টিনেজকে চেঞ্জ করা হচ্ছে সম্ভবত 43rd মিনিটে। সো তার আগ পর্যন্তও কিন্তু আর্জেন্টিনা স্ট্রাগলই করছিল। হ্যাঁ, ওটা থাকলে যেটা হতে পারতো, আপনি হয়তো আরও দুইটা সাবস্টিটিউট বেঁচে যেত, সেই সাবস্টিটিউট হয়তো আপনি মার্টিনেজকে করতে পারতেন, কিন্তু মার্টিনেজকে যে আপনি সাব করবেন, মানে লাউতারোকে যে আপনি নামাবেন, আপনার তো রেড কার্ড হয়ে গেছে, আপনি অলরেডি একটা ম্যান শর্ট, এবং আপনাকে আলভারেজকে উঠাই নিতে হয়েছে এবং একটা সেন্টার ব্যাক নামাইতে হয়েছে পরবর্তীতে। সিচুয়েশন যখন আপনি 10 জন নিয়ে খেলেন, আপনার সবাই কি আসলে ডিফেন্সে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আপনি 5-3 রাইট 5-3-1 এ যখন আপনি ডিফেন্ড করছেন তখন একজন হলো মেসি, তো আপনি 5-3-1 এর এই ওয়ানটা তো মেসি ছাড়া আর কেউ করতে হবে না। সো 5-3-1 এর ওয়ানটা তো মেসিকেই হতে হবে। লেটস আমরা যদি এখান থেকে দেখতে পারি যে 5-3-1 এ যখন যাচ্ছেন, আপনি যখন লাউতারো মার্টিনেজকে নামাবেন, কোথায় নামাবেন আসলে? সো আমরা যদি এখানে দেখি লেটস সে 5-3-1, এই ওয়ানটা তো আসলে মেসি, আপনি কি মেসিকে এই জায়গায় নামাতে পারবেন? সে তো এখন এইটুকু ডিফেন্ড করতে পারবে না। সো এইটুকু এই জায়গায় তো সে ডিফেন্ড করতে পারবে না, সো আলটিমেটলি তাকে উপরে থাকতে হচ্ছে। এখন লাউতারো মার্টিনেজকে যদি আপনি নামান, আপনি চাইতে পারেন যে লাউতারো মার্টিনেজকে দিয়ে আমি একটু ওয়ার্ক রেটও করাবো, কাউন্টার অ্যাটাকেও চান্স নিব। সো লেটস এখানে ম্যাকঅ্যালিস্টার ছিল, সিমিওনেকে নামানো হয়েছিল এবং সম্ভবত পারেদেস ছিল। সো পারেদেস, ম্যাকঅ্যালিস্টার এবং এখানে হলো সিমিওনে। আপনি ম্যাক্সিমাম যেটা করতে পারেন, আপনি হয়তো ম্যাকঅ্যালিস্টারকে উঠাই দিতে পারেন। তো ম্যাকঅ্যালিস্টারকে উঠাই দিলে কাউন্টার একটা ইনিশিয়েট করবে, মেসি পর্যন্ত বলটা নিবে কে। সো এবং আপনি আরেকটা চেষ্টা করতে পারতেন লাস্ট মোমেন্টে গিয়ে, যখন আপনি অলরেডি পিছিয়ে গেছেন, মানে 105 মিনিটের সময় যখন পিছিয়ে গেছেন, হয়তো বা আপনি যেটা করতে পারতেন, আপনি ব্যাক 5 থেকে ব্যাক 4-এ আবার ব্যাক করতে পারতেন। তো ব্যাক 4-এ তখন তারা আসলে ব্যাক করতে হয় নাই, অলরেডি তাদের সাবসিডিগুলো শেষ হয়ে গিয়েছিল। তো তখন যেটা তারা করেছে, প্লেয়ারগুলোকে উপরে উঠিয়েছে। লেটস মলিনা আছে, তখন মলিনাকে উপরে নিয়েছে এবং অন্যান্যদেরকে উপরে নিয়েছে। কিন্তু আলটিমেটলি কিন্তু ওই যে লাউতারো মার্টিনেজকে নামানোর ওই সুযোগটা কিন্তু ততক্ষণে তাদের শেষ হয়ে গেছে, কারণ লাস্ট যেই চেঞ্জটা তারা করছে সেনেসিকে, ততক্ষণে কিন্তু অলরেডি তাদের সাবস্টিটিউট শেষ হয়ে গেছে। নাসিব ভাই, আমার কোশ্চেন হলো যে স্কুলে কি চেঞ্জগুলি মানে সাবস্টিটিউট খুব আর্লি করে ফেলছে কিন্তু, মানে খুব কুইক, মানে খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন। ইভেনচুয়ালি মলিনার সাবস্টিটিউটটা আপনি কীভাবে দেখছেন? বিকজ মন্টিয়াল যতক্ষণ পর্যন্ত ছিল, হি প্লে ভেরি মাচ ইম্প্যাক্টফুল ফুটবল। মানে সে অপোনেন্টের যদি দেখেন, অনেকগুলি অ্যাটাক কিন্তু সে ওইখান থেকে কিন্তু ডিস্ট্রয় করার চেষ্টা করছে। ইভেনচুয়ালি একটা কনফার্ম গোল সে পিছন থেকে কিন্তু সে, এবং সেটার 1 বা 2 মিনিটের মধ্যেই তাকে তুলে নেওয়া হয়েছে। মানে মন্টিয়াল, হোয়াই মন্টিয়াল? আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা, আপনি গতবার বিশ্বকাপে যদি দেখেন, মন্টিয়াল এবং মলিনা কেউই ফুল ম্যাচ খেলতো না, এখনও খেলে না কেউ, মানে এবং যাকেই নামানো হয় দেখা যাচ্ছে সে কনভিন্সিং না, পরে আরেকজনকে নামাতে হচ্ছে, মানে দুজনের কেউই 90 মিনিটস কখনো খেলতেছেন এরকম হচ্ছে না। সো এই জায়গাটা আমার মনে হচ্ছে যে মন্টিয়াল হয়তো বা টায়ার্ড অথবা ফিজিক্যাল তার কোনো ইস্যু রয়েছে, দ্যাট ইজ ওয়াই হয়তো আমার কাছে মনে হচ্ছে মলিনাকে নামানো হয়েছে। আদারওয়াইজ আমি ওই পার্টিকুলার মোমেন্টে 54 বা মন্টিয়াল যতক্ষণ পর্যন্ত খেলছে তাকে আমার মনে হয় না যে আজকের ম্যাচে তাকে খারাপ লাগে নাই, অন্যান্য মানে যেমন প্রথম ম্যাচে সে একটু খারাপ পারফর্ম করেছিল, পরে মলিনাকে স্টার্ট করানো হলো, কিন্তু আজকের ম্যাচে কিন্তু মন্টিয়ালকে মনে হয়নি যে সে কোনো স্ট্রাগল করছে, আর আমার মনে হয় ফিজিক্যাল কোনো কন্ডিশন থাকতে পারে। এনিথিং এলস? আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা একটু র্যাপ আপ করি। অফকোর্স এই বিশ্বকাপের ছবিটা হবেই যখন রড্রি বিশ্বকাপটা তুলেছে এবং ডোনাল্ড ট্রাম্প যেতে চাচ্ছিলেন না, ইনফান্টিনো কিন্তু রীতিমতো দৌড়ে এসেছেন এবং অনেক সময় নিয়েছেন। এবং আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইনফান্টিনো যখন একসাথে ট্রফিটা নিয়ে যাচ্ছিলেন, তখনও বুঝাচ্ছিলেন যে তোমাকে ওই সময় সরে যেতে হবে। ডোনাল্ড ট্রাম্প রাজি হচ্ছিলেন না এবং সরছিলেনও না, পোস্ট করছিলেন। নাসিফ, আপনাকে অনেক ধন্যবাদ ফর দি ফ্যান্টাস্টিক অ্যানালিসিস। আর তো বিশ্বকাপে সুযোগ হবে না, 4 বছর পরে মানে টিম কোয়ালিফাই করবে কিনা, আমরাও কোয়ালিফাই করব কিনা টি স্পোর্টসে, সেটা সময় বলে দিবে। না, সামনে সাফ আছে। ও সাফে, হ্যাঁ অফ কোর্স সাফে আবার তাকে পাওয়া যাবে না, তাকে মাঠে পাওয়া যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.